আমি ক্যাপ্টেন শাহনাজ জাহান, রিটায়ার্ড। আমি 52তম দীর্ঘমেয়াদী লং কোর্সের সাথে কমিশন লাভ করেছি এবং ওই সময় ঘটনার সময় অর্থাৎ 2009-এর 25শে ফেব্রুয়ারি আমি 14 ইঞ্জিনিয়ার স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, যেটা ঢাকায় আছে, তার আন্ডার একটা ইউনিট 18 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, তার অ্যাডজুটেন্ট হিসেবে কর্মরত ছিলাম। তো ফার্স্ট পয়েন্টটা যেটা ছিল যে যখন সেই সময় আমি অ্যাডজুটেন্ট হিসেবে কর্মরত ছিলাম, তা আমাদের তো সকাল 8টার সময় আমাদের ফার্স্ট অফিস বসে যায়, অর্থাৎ পিটির পরে অফিস বসে যায়। তো 8টা 20 বা 30-এর দিকে, খুব সম্ভবত 20-এর দিকে, আমাকে আমার এমপি গেট থেকে জানানো হয় যে দুজন সাদা পোশাকধারী লোক ভেতরে ঢোকার চেষ্টা করেছিল এবং অলমোস্ট মানে আমাদের পুকুরের পাশে একটা ইউনিটে ঢোকার পথে একটা পুকুর ছিল ডানে, ওদিক দিয়ে ওরা ঢোকার চেষ্টা করছিল আর কি। তো তখন ওদেরকে এমপিরা ধরে ফেলার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করারও প্রায় 20 মিনিট বা 25 মিনিট পরে তারা স্বীকার করে যে তারা ডিজিএফআই এর লোক। যেটা আমি বলেছিলাম যে 9টা 10 মিনিটে যদি ফায়ার শুরু হয় তাহলে 8টা 20 মিনিটে আমাদের ইউনিটের সামনে সিভিল পোশাকে ডিজিএফআই এর সৈনিকরা কি করছে। এবং ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় ওরা বলে যে স্যার আমাদের উপরে আদেশ আছে যে ইউনিটের ভিতরে কি কি কাজ হচ্ছে বা কি হচ্ছে এটা উপরের দিকে জানানো। তো পরবর্তীতে আমি এটা অন্য ইউনিটে কল করে জেনেছি যে ওদের ইউনিটেও কি সকালবেলা এরকম লোক ছিল, এবং আমি জেনেছি যে হ্যাঁ, সব ইউনিটেই লোক ছিল। আমাদের তো ওই সময়, যেহেতু আমি ক্যাপ্টেন, আমার কন্টেম্পোরারি কোর্সমেটরা অ্যাডজুটেন্ট বা কোয়ার্টার মাস্টার ছিল, সুতরাং আমি আমার কোর্সমেটদের যারা যারা ছিল, যেমন সিগন্যালসে আমার একটা কোর্সমেট ছিল, ওকে কল করেছি। সব ইউনিটেই ডিজিএফ এর লোকজন বসেছিল 8টা বা 8:30টার দিকে। এটা হলো একটা পয়েন্ট যেটা আমি প্রশ্ন রেখেছিলাম যে তাহলে কি ডিজিএফআই কিছু জানতো আগে থেকে? না জানলে আপনার আমরা তো কিছুই জানতাম না। তার আগের দিন কোনোদিন এরকম কোনো ঘটনা হয়নি যে সিভিল পোশাকে কেউ ঢোকার চেষ্টা করছে, কিন্তু ওই দিন কেন? এবং ওদের উপরে আদেশ হচ্ছে যে আর্মির ভিতরে কি হচ্ছে, আমাদের ভেতরে কোনো অশান্তি সৃষ্টি হলো কিনা, আমাদের এখানেও কোনো বিদ্রোহ হচ্ছে কিনা, সেই রকম বিষয়গুলো উপরের দিকে জানানো। এটা গেল ফার্স্ট পয়েন্ট। তো ওই দিন আমরা মুভ করতে পারিনি, মানে যেদিন 25শে ফেব্রুয়ারি ঘটনা হলো সেদিন সকালবেলা যখন ফায়ার হওয়ার পরপরই আমাদের ইউনিটে বিভিন্ন অফিসারদের কাছে সমানে কল আসছিল যে তোমরা কখন আসবা, কিন্তু আমাদেরকে বেসিক্যালি বাধা দিয়েছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার নিজে, যিনি হচ্ছেন ব্রিগেড কমান্ডার ওয়াহিদ স্যার। তার কথা আমি বলেছিলাম যে উনি মাত্র 7 দিন বা 10 দিন আগে আমাদের ওখানে নতুন পোস্টেড হয়েছিলেন, আগের যে ব্রিগেড কমান্ডার ছিলেন উনি চলে গিয়েছিলেন। এই যে পোস্টিং এর বিষয়টা, এটা হচ্ছে আমি বলবো যে এক একজন তো এক একটা পার্ট কভার করছে। আমি বলবো যে পোস্টিং এর বিষয়গুলো, যেমন কর্নেল জামান স্যার বললেন যে স্যারকে পোস্টেড আউট করে দেওয়া হলো, এই যে পোস্টিং এর বিষয়গুলো আমরা দেখলাম। আমাদের সিও যিনি ছিলেন কর্নেল মেহেদী স্যার, স্যারও 7-8 দিন আগে হঠাৎ করে পোস্টিং হয়ে আমাদের ইউনিট থেকে বিডিআর এ পোস্টিং হলেন। আবার আমাদের যিনি ব্রিগেড কমান্ডার উনিও অন্য জায়গা থেকে পোস্টিং হয়ে এখানে আসলেন। সমস্ত ব্রিগেড কমান্ডাররাই নতুন আসলেন। পুরো ঢাকাটাকে মনে হচ্ছে যেন সেট করে রাখা হয়েছে থ্রু পোস্টিং। যেটা আমি এমএস কে প্রশ্ন করেছি যে স্যার এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন কেন এই পোস্টিং গুলা হলো, কেন বিডিআর এর ওই 57 জন অফিসারদেরকে গত 3 মাসে পোস্টিং করে এখানে আনা হলো, আপনি যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি চাকরি করব। ওনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন না এবং ওনারা ভয় পেয়েছেন যে আরে তুমি ফোনে আমাকে এইসব জিনিস জিজ্ঞেস করতেছো। সো এই প্রশ্নটা থেকে যায় যে ওই সময় যারা এমএস ব্রাঞ্চের দায়িত্বরত ছিলেন, এবং তার উপরে যারা হায়ারার্কি অর্থাৎ চিফ, তখনকার সেনা প্রধান, ওনাদের নলেজ ছাড়া তো এই পোস্টিং গুলো হয়নি। তো এই জায়গায় একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের, যে এই পোস্টিং গুলা কাদের অর্ডারে হয়েছিল, কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো, কেন এত কুইক, মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে, তাই না? যে 18 ইঞ্জিনিয়ার্স এর কর্নেল মেহেদী স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিলাম, কারণ তার আগের 2 বছর কিন্তু, ওই ঘটনার 2 বছর আগে কিন্তু আমরা সবাই সিভিলি ডিপ্লয়েড ছিলাম, আমাদের মাইন সুইপিং চলছিল, আমাদের ইউনিট রাজুকে কাজ করছিল, বিভিন্ন ইম্পর্টেন্ট কাজে মেহেদী স্যার খুব শক্ত হাতে কাজ করছিলেন। তো যখন যেই মানুষটা শক্ত হাতে কাজ করছিলেন তাকে কেন আপনারা বিডিআর এ নিয়ে গেলেন, এই প্রশ্নগুলো তো থাকে। তো সেই জিনিসটা আমি কভার করেছিলাম এবং সেই দিন সারাদিন আমাদেরকে যেতে দেওয়া হলো না। এমআইএসটি থেকে সব অফিসাররা, আমি যেহেতু ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের, ইঞ্জিনিয়ার্স এর সব অফিসারদেরকেই বাধ্যতামূলকভাবে এমআইএসটির অর্থাৎ মিলিটারিতে সিভিল ইঞ্জিনিয়ারিং করতে হয়। তো সেই সময় কিন্তু ক্যাপ্টেন ফুয়াদ স্যার, যার কথা বললেন, উনি আমার ইউনিটের অফিসার ছিলেন 46 লং কোর্সের, স্যার সুবাল স্যার, ওনারা সবাই
ইয়ে থেকে চলে আসলেন এবং এসে ওনারা বলতেছেন যে আমাদের অস্ত্র কোথায়, আমরা যাব কখন। ওনাদের এটা মাথায় নেই যে আমাদেরকে যেতে দেওয়া হবে না। এবং উল্টা আরো কোয়ার্টার গার্ডকে খুব নিরাপদে রাখতে বলা হলো, যাতে হঠাৎ করে মাথা গরম করে কোনো অফিসাররা অস্ত্র নিয়ে বের না হতে পারে। ওই দিন সারাদিন আমরা বের হতে পারিনি, আমাদের কাজ ছিল 25 তারিখে সারাদিন টিভির সামনে বসে বসে দেখা যে আসলে কি আপডেট দিচ্ছে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে জিনিসটা অনেকে মিস করেছেন, যে এনডিটিভি, ভারতের এনডিটিভি আমাদের ইউনিট থেকেই, পরবর্তীতে আমি জেনেছি আচ্ছা 36 লং করছেন মেজর শরীফ স্যার, যাকে নিয়ে এখন জুলকারনাইন সামি একটা প্রোগ্রাম করে করেছেন, যে তারেক সিদ্দিকীর ক্যাশিয়ার ছিলেন বা ক্যাশ ম্যানেজমেন্ট করতে পারেন, কারণ স্যারকে আমি সে তারেক সিদ্দিক স্যারের শাশুড়ি যখন অসুস্থ ছিল সিএমএইচ এ, সেই সময় একদিন স্যারকে আমি ফোন দিয়েছিলাম, শরীফ স্যারকে, যে স্যার আপনি কোথায়? বলে আরে বলো না, আমি তো দিন রাত মানে নিজের বাসা নিজের রেখেও, মানে নিজের ওয়াইফকে রেখে উনি দিন রাত তখন সিএমএইচ এ থাকতেন ওনার শাশুড়ির সেবা যত্ন করার জন্য। সেই সময় শরীফ স্যার আমার ইউনিটে ছিলেন, 18 ইঞ্জিনিয়ার্সে ছিলেন। আমার মনে আছে যে উনি আমার পাশাপাশি বসা, আমরা সবাই মধ্যে বসা, আমাদের আপনার যেটাকে বলে যে অফিসার্স, মানে ছোট মেসের মতন আর কি, যেটা ফিল্ড মেস বলি আমরা, ফিল্ড মেসে বসা। তো স্যার সেখানে বলতেছেন এই এনডিটিভি দাও তো, এনডিটিভি দাও তো। এটা স্যারের মাথায় আসছিল যে তো আমরা 3টা 3:30টার সময় দেখছি যে এনডিটিভি ক্লিয়ার দেখাচ্ছে যে দুপুর, এটা আপনারা যদি একটু রিসার্চ করেন ইলিয়াস ভাই তাহলে পাবেন যে উনারা এত ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে কতজন মারা গেছে। জেনারেল শাকিল যে মারা গেছে কনফার্ম করেছে তারা 3টা বা 3:30টার দিকে, অথচ ওই দিন সন্ধ্যা 6টার আগে আমরা তো কেউ তো ঢোকেই নাই, আর্মির ভেতরে তো কেউ ঢোকার প্রশ্ন আসে নাই। ভেতরে যে আশেপাশের যে মুনি সাহা বা তথাকথিত যেসব সাংবাদিকরা পাশেও ছিলেন, তারাও কিন্তু কোনো চ্যানেলে এটা কনফার্ম করতে পারেনি যে ভেতরে কি জেনারেল শাকিল বেঁচে আছেন নাকি মারা গেছেন। তো ওই জিনিসটাও একটা প্রশ্ন থাকে যে ভারতীয় চ্যানেলরা তো কিছু জানে কিভাবে, তা তো ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে একদম। ওই কাটিংটা যদি পাওয়া যায় আমার মনে হয় ক্লিয়ারলি পাওয়া যাবে যে এতজন মারা গেছে এইভাবে তারা বলছিল। এবং সেই দিন আমি আরেকটা ইনফরমেশন পাই সন্ধ্যা 7টার পরে, আমার তৎকালীন হাজবেন্ড যিনি পরবর্তীতে মারা যান, তিনি ছিলেন 44 আপনার মানে বিএমএ লং কোর্সের কন্টেম্পোরারি, উনি ছিলেন ফাইটার পাইলট, কোঅর্ডিনেটর আশরাফ ইবনে আহমেদ। তো তার কাছে আমি একটা ইনফরমেশন পাই, যেমন সে তখন ঢাকায় ছিল, তার ইউনিটে ছিল, সে MiG-29 এর পাইলট ছিল। সে আমাকে ওই 7টা বা 7:30টার দিকে জানায় যে তার একজন আত্মীয় সিভিল, সে নাকি তাকে ফোন করেছিল এবং তারা বলেছিল যে তারা খুব ভয় পাচ্ছে, মানে এই জিনিসটার সাথে অনেকগুলো প্রোগ্রামার যুক্ত ছিল। প্রোগ্রামার, এই যে জিনিসটা আমি অনেকে বলতে শুনেছি, আবার অনেকে বলতে শুনি। প্রোগ্রামার মানে উনি হচ্ছেন খুব ভালো, আচ্ছা ওনার ব্যাপারটা বলি, উনি হচ্ছে আশরাফের ক্লোজ আত্মীয় ছিল। আশরাফের মাধ্যমে সে ডিজিএফআই তে একটা কাজ পায়, প্রথমে মনে হয় ওর একটা ওয়েবসাইট, ও ডিজিএফআই এর কিছু অফিসারের সাথে তার পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে সে প্রথমে কিছু ওয়েবসাইট বানানোর কাজ এগুলি পায়। পরবর্তীতে সে নাকি কল করে বলেছে যে ওদেরকে একটা কাজ দিয়েছে যেখানে অনেকগুলো প্রোগ্রামার একটা রুমে ছিল। জিনিসটা আপনাকে বুঝাই, তাদের কাজটা কি ছিল, ধরেন অলরেডি কিলিং শুরু হয়ে গেছে, অফিসাররা বিভিন্ন জায়গায় ছিটকে চলে গেছে, কেউ কবরস্থানে, কেউ কারো কোনো এনসির বাসায়, কেউ কারো কোনো জেসিওর বাসায় গিয়ে আত্মগোপন করে আছে। তখন তারা কি করছে, সবাই টেলিফোনে কথা বলছে, আমার বাসায় সবাই ঠিক আছে কিনা, বাইরে ফোন দিচ্ছে। এই টেলিফোনটা যাওয়ার সাথে সাথে একটা জিআর বা একটা ম্যাপিং জিওগ্রাফি ব্যবহার করে, অর্থাৎ ওই ফোনের সিগন্যালটা ধরে ওনার লোকেশন বের করা যায়, এইরকম একটা প্রোগ্রাম সেই সময় ওখানে ওনার আগে থেকে সেট করা ছিল। কতটা পরিকল্পিত, সেই প্রোগ্রামারটা ওই কাজটার সাথে যুক্ত ছিল এবং তার ভাষ্য মতে তার সাথে আরো কয়েকজন ওই টেবিলে ছিল। এখন ওইখানে এই কাজটার যে কমান্ড দিচ্ছিল তাকে তারা দেখে নাই। যেমন আমরা আজকাল অনেক সাইবারিয়া দেখি না, ক্রাইম দেখি না, যে আপনি বসকে দেখতে পাচ্ছেন না, শুধু তার ভয়েস কমান্ড শুনছেন। সে যেমন বললো যে ওকে একটা সিগন্যাল দিল, ওই সিগন্যাল দেওয়ার সাথে সাথে ওনারা কি করলো, ওনারা ম্যাপিং করে ওই জিআরটা বের করলো এবং বের করে ওই লোকেশনটা দিল যে এই লোকেশনে এই লোকটা আছে। এবং একটু পরে দেখা গেল যে বিডিআর এর লোকে ওই জওয়ানগুলো ঠিক ওই লোকেশনে গিয়ে ওই অফিসারটাকে ধরে এনে মারছে। এটা হয়েছিল। এখন এইটার টেকনোলজি কি বা সেটা আমার জানা নাই, কিন্তু এটা আরো রিসার্চের মানে জায়গা রাখে এবং কমিশন এটা করতে পারে। যে এবং আমি যতটুকু জানি যে গ্রামীণ ফোন, সিটিসেল যে এটা ব্যবহার করুক না কেন, যার যে ফোন থাকুক না কেন, ওই ফোনটা ইন্টারসেপ্ট করার জন্য একটা পার্টিকুলার ডিভাইস দরকার ছিল, যেই ডিভাইসটা ওই বিডিআর এর ভেতরেই লাগানো থাকতে হবে। এবং এটা আমার ইন্টারগেশন, যখন আমি 27শে ফেব্রুয়ারি ঢুকি, আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোনো তোমাদের টাওয়ারে কোনো মেশিন লাগাইছে নাকি, তখন অনেক সৈনিক বলেছে যে হ্যাঁ তো স্যার লাগাইছে। ওই বিষয়টা আসতে পারে।
এই ছিল আমার গেল হলো 25 তারিখ। 26 তারিখে আমরা সারাদিন আবাহনী মাঠে ছিলাম। আমাদেরকে মুভ করতে বলা হলো, কিন্তু আমাদেরকে বলা হলো যে আদেশ দেওয়ার আগে আমাদের ভেতরে ঢোকার দরকার নেই। 46 ব্রিগেড অলরেডি এই দায়িত্বে আছে, তারা কর্ডন করছে, তারা অন্যান্য কাজকর্ম করবে। যখন আমাদের এক্সট্রা রিজার্ভ ফোর্স হিসেবে ইঞ্জিনিয়ার ব্রিগেডকে দরকার হবে, আর্মস তো দুইটা, এরপরে আছে সিগন্যালস একটা ব্রিগেড আছে, তো আমাদেরকে তখন ডাকা হবে। তো ওইখানে ওই আবাহনী মাঠে 26 তারিখ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে একেবারে আপনার রাত 8টা পর্যন্ত আমি ওখানে উপস্থিত ছিলাম। আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরে, এবং আমি একমাত্র নারী কর্মকর্তা ছিলাম সেখানে। আমাকে বলা হয়েছিল যে বিকাল 4টার দিকে আমাদের একটা ইউনিট প্রবেশ করবে, এবং আমাকে একটা ভার্বাল অর্ডার দেওয়া হয়। অর্থাৎ আমরা যখন কোনো অপারেশনে যাই, যেখানে একটা ফিল্ড অপারেশন হয়, সেখানে একটা ম্যাপ এঁকে যে কোথায় গিয়ে কে কোন পজিশন দখল করবে, সেরকম একটা অর্ডার দেওয়া হয়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাকে যিনি দিচ্ছিলেন, আমার সিনিয়র একজন অফিসার মেজর মাহবুব স্যার যিনি দিচ্ছিলেন, উনিও মানে আমি ওনাকে দেখে বুঝতে পেরেছিলাম যে উনিও বিশ্বাস করেছিলেন যে আমরা ভেতরে যাব। এটা খুব সুন্দর আমাদেরকে কাম ডাউন করার জন্য বা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য করা হয়েছে। না হলে এত দূর ভার্বাল অর্ডার দেওয়া পর্যন্ত মানে প্ল্যানিং করা, সেটা একটু আশ্চর্য তো বটেই। পরে আমি জানলাম যে আদৌ আমাদেরকে ঢুকতে দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু মানে আমাদেরকে কাম ডাউন করার জন্য এই ধরনের একটা ফোনি মানে প্ল্যান করা হয়েছিল বা দেয়া হয়েছিল। আর ওই সময় যে ক্যাপ্টেন ফুয়াদ স্যার, সুবাইল স্যার, ওনারা অলরেডি 6 জনের একটা টিম, ওনারা আবাহনী মাঠ থেকে সামনে চলে গিয়েছিলেন, এবং ওনাদের সাথে মনে হয় ব্রিগেডিয়ার হাকিম স্যারের কিছু বাকবিতণ্ডা হয়। সেই বিষয়ে ওনারা ভালো বলতে পারবেন। এবং ওনাদের কাছ থেকে আমরা জানতে পারি যে ট্যাঙ্ক আসবে কোনো জায়গা থেকে, কিন্তু ট্যাঙ্কের সাথে ট্যাঙ্কের গোলা আসেনি। এটাও আমার মনে হয় কমিশন বিচার করে দেখতে পারে যে ট্যাঙ্ক যদি সত্যি এসে থাকে, তার সাথে কেন গোলা আসলো না। আর এই যে পুরো একটা নাটক বা দেখেন, এদের এদের পেছনে কারা ছিলেন, বা ওনারা কি এটা ইচ্ছা করে করেছেন কিনা। আর 26 তারিখের বিকেল বেলা যখন অলরেডি সন্ধ্যা ঠিক মিলিয়ে গেল, আজান শেষ হয়ে গেল, কারণ ওই সময় ফেব্রুয়ারি মাস তো আপনার মানে 5:30 বা 6টার দিকেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন খুব নাটকীয় ভাবে বিডিআর এর ভেতরে বিভিন্ন ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেট খুলে দেওয়া হয় মানে ইচ্ছা করে, যাতে সৈনিকরা পালিয়ে যেতে পারেন। তো সেই সময় আমি বলেছিলাম যে র্যাবের এক অফিসার ক্যাপ্টেন আশিক স্যার, যিনি ইঞ্জিনিয়ার্সে আমাদের সাথে ছিলেন, ক্যাপ্টেন আশিক স্যার আবার আমার সাথে 8 ইঞ্জিনিয়ার্সে চাকরি করেছেন রংপুর ক্যান্টনমেন্টে। এরপর ওনার র্যাবে পোস্টিং, কিন্তু আমি স্যারকে চিনতাম। স্যার কিছু সৈনিককে যখন পালিয়ে যাচ্ছে, উনি না বুঝে ওদেরকে ধরে নিয়ে আসেন পিক আপে করে, র্যাবের পিক আপে করে করে আমাদের আবাহনী মাঠে আসেন। তো ওইখানে কিছু মানে ওই সময় একদম ফার্স্ট হ্যান্ড ওদের মুখ থেকে তো আমরা কিছু সাক্ষী কথাবার্তা শুনে ফেলতে পারি। এই ভয়ে মানে আমি ধারণা করি যে ওখানে আমার মনে আছে যে এরকম অনেক অফিসাররা, অনেক সৈনিকরা আমরা দাঁড়িয়ে আছি, ওর মধ্যে স্যার আসলেন পিক আপে করে তাদেরকে নিয়ে। তখন ওই অন্ধকারের ভেতরে এদিকে তো আমরা খুব অস্থির, প্রচন্ড মানে সবাই ইমোশনাল, কি হচ্ছে ভিতরে এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করছি বা কথা বলছি, সেই সময় দুজন সিনিয়র অফিসার ওনারা দুইটা ক্যাম্প স্টুল নিয়ে এক জায়গায় বসা, এবং ওনাদেরকে দেখে খুবই মানে শান্তই মনে হচ্ছে, খুব একটা যে ওনারা চিন্তিত বা পায়চারি করছেন এরকম না। তা আমি আবার আমার পরিচিত আরেক সিনিয়র স্যারকে বললাম যে স্যার এই স্যার দুজন কারা যে একটু দূরে বসে আছে, বোঝা যায় যে অনেক সিনিয়র, মানে আমাদের সিনিয়র লেভেলের কেউ হবেন, মেজর জেনারেল বা তার উপরে। উনি বললেন যে ওই যে ডান পাশে যাকে দেখতেছো উনি হচ্ছে ডিজি ডিজিএফআই, আর ওই পাশে যে দেখতেছো বাম পাশে উনি ডিজিএনএসআই। এবং ডিজি ডিজিএফআই যাকে বলেন, উনি তখন উঠে এসে ইয়েকে বকাঝকা করেন ক্যাপ্টেন আশিক স্যারকে, যে তুমি কার পারমিশনে এদেরকে ধরে নিয়ে আসছো। আমাদের মনে হচ্ছিল যে কার পারমিশনে, মানে এরা তো, স্যারও বলতেছিলেন স্যার এরা তো স্যার মানে সৈনিক, এরা তো স্যার খুন করেছে স্যার, এরা পালিয়ে যাচ্ছিল স্যার, এদেরকে ধরবো না, মানে এটা আমাদের মাথায় নাই যে এদেরকে ধরা যাবে না, এদেরকে তো ধরতেই হবে। উনি ওনার কমন সেন্স থেকে ধরে নিয়ে আসছেন। তখন উনি উল্টা বিরক্ত হলেন, ওনার সাথে অনেক ধমকাধমকি করলেন, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই সৈনিকদের ব্যাগ এবং বডি সার্চ করে ওনাদেরকে পুলিশে হস্তান্তর করে দেওয়ার জন্য। এটা তো পুলিশের কিছু না। এখন আমার মনে হয় যে পুলিশ কি করবে, আর্মির কেস, আর্মিতে তারা ইয়ে করতে পারে। মানে পুলিশের একটা ভ্যান ডেকে আনা হলো, ওই যে যেগুলো যে বাস যেগুলো আর কি, ওদের যে ব্লু বাসগুলো থাকে, প্রিজন বাসগুলো, ওই বাসে তাদেরকে এখান থেকে হস্তান্তর করা হবে। তো যখন ওদের ব্যাগ সার্চ করছিলাম, তখন আমি অনেক লুটের শাড়ি এবং জুয়েলারি দেখেছিলাম, সে যে কথাটা সাথে মিলে। এবং আমি একটা দুইটা সৈনিকের সাথে পাশাপাশি কাছাকাছি কথা বলেছি যে তোমরা কি আসলে মারছো, তোমরা কি ওখানে ডেড বডি দেখছো। তখন সে বলছে হ্যাঁ স্যার, অনেক লাশ, রোমে রোমে লাশ স্যার, রোমে রোমে রাইখা তালা দিয়ে আসছি স্যার। এবং ওর চোখটা, একটা ছেলেই শুধু ওইভাবে কথা বলতেছিল, ওর চোখটা এত মানে ঠান্ডা এবং মানে লাল হয়েছিল যে আসলে মনে হচ্ছিল যে
খুব গায়ে কাটা দেওয়ার মতন অবস্থা আর কি। আর আরো 2-3টা সৈনিক দেখলাম তেমন কিছু জানে না, বলছে স্যার আমরা কিছু জানি না স্যার, আমাদেরকে ভয় দেখাইছে স্যার, আমাদেরকে যেভাবে বলছে আমরা সেরকম করছি। তো বুঝলাম যে কিছু কিছু 2-1টা আছে ওরা এগুলা ডাইরেক্ট কিলিং করেছে বা ওই পরিকল্পনার সাথে ছিল, ম্যাক্সিমামই আসলে ওরা জানেই না যে ওরা কিসের মধ্যে পড়েছে, এরকম একটা অবস্থা আর কি। এই গেল আমার 2টা কথা। যদি আমি 26 তারিখ ধরি, একটা হচ্ছে যে ডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন, উল্টা আর আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে, তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল, এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্র পত্রিকায় এসেছিল। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল। সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাই সবাইকে চিনে একটা ইউনিটের, আমি সবাইকে চিনি যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এই জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তারা কাজ করছে। এবং 27 তারিখে আমি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের অংশ হিসেবে আমাকে ভেতরে পাঠানো হয়, যেখানে আমি মেজর মাহবুব স্যারের নেতৃত্বে একটা টিম নিয়ে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করি, যেখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাক্ষী সেটা হচ্ছে যে আমি অন্য কোনো দেশের আমি জানি না বা অন্য কোনো বাহিনীর মানে অস্ত্রের ব্যবহৃত সিলিং পেয়েছিলাম 27 তারিখ সকালবেলা। এবং 2 নাম্বার হচ্ছে যে আমাদেরকে জানানো হয় যে ওখানে সিআইডি কেন টেক ওভার করবে, যে আর্মির একটা বিডিআর আর্মি তো একই কাছাকাছি ধরনের ফোর্স, তো এই ধরনের ইয়েগুলো আপনার কোর্ট অফ ইনকোয়ারি গুলো তো সিআইডি করার কথা না। তো সিআইডির প্রধান আব্দুল কাহার আকন্দকে বানিয়ে সেই সময় অফিসার্স মেসের নিচে একটা খোলা হয়, একটা সেল খোলা হয়, এবং আমাদেরকে বলা হয় যে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে কোনো কিছু সন্দেহজনক অথবা কোনো আলামত পাওয়া গেলে এই বিষয়গুলো সিআইডি কে জানানোর জন্য। এবং আমি নিজে দেখেছি যে প্রথম যে আলামতটা আমি পাই, যেটা ছিল কিনা একটা সৈনিকের বাসায় এক জায়গায় কিছু ব্লাড ছিল, আমি বলেছিলাম যে একটা মানুষকে টেনে হিচড়ে নিয়ে যে গেলে যে এরকম একটা অবস্থা তৈরি হয়, সেটা যখন আমি তাদেরকে জানাই, তারা ইন্টেনশনালি কোনো রকম ছবি না তুলে এবং কোনো রকম প্রমাণ না রেখে ওটাকে মুছে ফেলেছিল, মপিং করে মুছে ফেলেছিল। ওইটা আমার নিজের চোখে দেখা। প্রথম থেকে তাদের কাজ ছিল কিছু ওদেরকে বললে ওরা মুছে ফেলতেছে। ওরা আগুন, আমি এরপরে যে এক জায়গায় আগুনে ওনাকে মনে হয় পুরানো হয়েছে কোন একটা অফিসারকে, ওনার মানে আপনার জুতার টুকরা, পোড়া পোড়া কাপড়ের টুকরা, এগুলো একটা মানে আমাদের দিয়ে যে ইঞ্জিনিয়ার্স এর কিন্তু এক্সকেভেটর থাকে, আমাদের একটা এক্সকেভেটর নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা দিয়ে ওরা খুঁড়ে বের করছিল। তো আমি যখন ওনাকে বলছি, ওটাও ওরা মানে গায়েব করে দিচ্ছে, এবং আপনি কোনো রিপোর্টে কোথাও এগুলি পাবেন না। তো তাহলে কি আমি ধরে নিব যে আব্দুল কাহার আকন্দ সবকিছু জেনেই শুরু থেকেই আলামত ধ্বংস করেছিল? এবং কনক স্যারের প্রোগ্রামে যেদিন আমি এই কথাটা বলি, ওই দিন উনি বাংলাদেশে ছিলেন, ওই দিন রাতে উনি পালিয়েছেন। ওই দিন রাতে উনি যখন এয়ারপোর্টে গিয়েছেন, ওনার নামটা যখন আমি বলি, সেই দিন রাত্রেবেলা কিন্তু কনক ভাই ফোন দিয়েছিলেন এয়ারপোর্টে, এবং এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ আমতা আমতা করলো, এবং এই কথার মাঝখানে উনি পালিয়ে চলে গেলেন। এটা আরো পরিষ্কার যে আমি যেদিন বললাম ওনার নামটা, সেদিন রাতে উনি পালিয়ে গেলেন। এই লোকটা সবকিছু জানে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আমার আশা থাকবে যে কমিশন এই সমস্ত লোককে বিদেশ থেকে তলব করবে, যাকে দরকার, ইন্টারপোল অথবা যাকে দরকার তাকে দিয়ে তাকে নিয়ে আসবে। এবং এরপরে হচ্ছে যে আমরা আমাদের টিমটা নিয়ে যেখানে পিলখানে মূল হত্যাকাণ্ড হয়, অর্থাৎ প্রথমে যখন মেজর জেনারেল শাকিল স্যার এবং তার অফিসাররা যখন বের হন, তখন কিন্তু 6 জনের একটা দল, যেটা আমরা বিভিন্ন শুনেছি, যাদের মুখ কেউ দেখেনি, হেলমেট দেওয়া, তারা কিন্তু গুলি করেছিল। যে জায়গাটাতে ওনাদের মেইন কিলিংটা হয়েছে একেবারে সকাল 9টা 10-এই, ওইটার কাছেই আমি অনেক পরে চিন্তা করেছি যে ওইখানে কেন ওরা অস্ত্রটা ফেলে গেল। আসলে কাজ করতে গেলে ভুল হয়, একদম সব মাস্টার যারা তাদেরও ভুল হয়। ওইখানে একটা অস্ত্র ছিল যেটা তখনও হাফ লোডেড ছিল, 15টা বা 16টা তখনও ভেতরে ছিল 30টা রাউন্ডের মধ্যে। তো এটা আমার একটা সৈনিক পেয়েছে, ওদর দিয়ে এরকম গিয়েছে যে স্যার এটা কি, স্যার এখানে একটা অস্ত্র পড়ে আছে, মানে ওটা একটা সাইডে আপনার বারান্দাটা, তো বারান্দাটার যে এটা আমার ভিডিওতে আছে। সৌভাগ্যক্রমে সেখানে এনটিভির একটা দল, তারা বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছিল, বিভিন্ন অফিসে, আপনি এখানে কি করছেন, আপনি এখানে কি দেখলেন, এরকম ওরা রিপোর্ট করছিল। তো ওই সময় একটা টিম, ওই যখন আমি অস্ত্রটা হাতে নিয়েছি তখন ওরা এসে উপস্থিত হয়, আমি দেখিও নেই যে ওরা আমার ভিডিও করছে। তো ওরা একজন এসে বললেন যে আপা আপনার হাতে এটা কি, আপনি এটা কি দেখতে পাচ্ছেন? তখনই আমি হাতে অস্ত্রটা নিয়ে একদম বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, কারণ ওই যে সিলিংটা লাগানো ছিল, এই লিঙ্কটা আমাদের বাংলাদেশ আর্মির না, এবং বাংলাদেশ মানে বিডিআর এরও না। বিডিআর আর্মি একই অস্ত্র ব্যবহার করে, 7.62 মিলিমিটার রাইফেল 56। তা আমাদের ওটা যে সিলিং এর চিকন যে সিলিংটা থাকে, ওটা দুইটা সিলিং লাগানো, দুইটা জায়গা থাকে, সব স্যাররা বলতে পারবেন। তো আমি বলেছি যে আমাদের ট্রেনিংটা এরকম যে কেউ যদি ঘুম থেকে উঠেও তার হাতে আপনি একটা সিলিং দেন, ও কিন্তু জায়গা মতো সিলিং লাগাবে, কিন্তু ওইটা সিলিংটা ছিল মুখের মধ্যে জঙ্গিদের মতো বাঁধা।
আপনি একটা ওড়না দিলেন বা আপনি একটা যে গামছা দিয়ে মুখ বেঁধে একটা নিয়ে আপনি সিলিং বানালেন, এটা হচ্ছে আপনার কি বলবো সিভিল জঙ্গি বা সন্ত্রাসীদের কাজকর্ম। তো ওর ওই সিলিংটা ওটা মুখ দিয়ে বাঁধা, এবং ওই যে সিলিংটা ওটা মানে মানে আমাদের মিলিটারি সিলিং, মানে কিন্তু মানে আমাদের বাংলাদেশ আর্মির না। আমি মিলিটারি কেন বলতেছি, ওই যে ওরকম হালকা জলপাই কালারের কিন্তু এরকম মোটা একটা সিলিং, যার মধ্যে বড় করে টাইগার লেখা। টাইগারটাও মানে ভেতরে করা বুনা, মানে এটা এমন না যে পরবর্তী থেকে প্রিন্ট করেছে। এটা একটা সত্যিকারের অর্ডিন্যান্স আইটেম, বাট নট ফ্রম আওয়ার কান্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট সাক্ষী আমি বলবো যে এই ওই সিলিংটা পরবর্তীতে আমি গুগল করেছি এবং আমার গুগলে এসেছে যে ওই তামিল টাইগার এই সিলিং এই ধরনের ব্যবহার করে। আমার মনে আছে যে ওই সময় আরেকজন মেজর, উনিও এরকম কিছু আইটেম পেয়েছিলেন, যেমন বাইনোকুলারের খাপ, তারপরে অন্য ধরনের কিছু অ্যামুনেশন, এগুলো পেয়েছিলেন। এবং ওই ভিডিও ফুটেজটাও ওই দিন রাতে বেলায়, যেদিন এনটিভিতে দেখানো হয়, আমারটা তো দেখানো হয়, স্যারেরটাও দেখানো হয়, আমার দুইটা ফুটেজ দেখানো হয়। আরেকটা ফুটেজ ছিল, এখান থেকে আমরা চলে গেলাম, এরপরে হচ্ছে যে আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, যেখানে অনেকগুলো গাড়িকে চালিয়ে নিয়ে আপনার গাছের নিচে অথবা আপনার একটা চারদিকে কি বলে গোলঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে সেখানে ওইটাকে পোড়ানো হয়। এবং ওই পোড়ানোটা যে এমন ভাবে পোড়ানো, মানে অল্প অল্প পোড়ানো, পুরা গাড়ি পুড়ে তো শেষ, আপনার স্টিল গুলাও গলে গেছে। পরে আমি শুনলাম মানে সৈনিকদের কাছ থেকে কথাবার্তা বলে, ওরা এক ধরনের পাউডার ইউজ করেছিল, বিশেষ ধরনের পাউডার, যেটাতে কোনো আলামতি থাকবে না ভিতরে কি ছিল, এইরকম পাউডার। তো ওই পাউডার তারা আগে থেকে বিপুল পরিমাণে পাউডার তাদের কাছে মজুদ ছিল। আরেকটা জিনিস আমার মনে আছে যে যখন সৈনিকরা পালিয়ে গেছে, তারা তো সবাই তাদের বুলেট প্রুফ জ্যাকেট ফেলে পালিয়ে গেছে। শত 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 বুলেট প্রুফ জ্যাকেট আমি নিজের চোখে দেখেছি, সবগুলা ওই যে ওয়ালটা আছে না, ওয়ালের মধ্যে ছাড়া, মানে ওইটাকে ওরা খুলে খুলে ওরা পালিয়ে গেছে সিভিল ড্রেস পরে, যেটা হোক। শত শত বুলেট প্রুফ জ্যাকেট ওখানে থাকার প্রশ্নই আসে না, কারণ বুলেট প্রুফ জ্যাকেট একটা ইউনিটে থাকে 3 থেকে 4টা অফিসারদের জন্য। আমি আমার ইউনিটের কথা বলতে পারি, 18 ইঞ্জিনিয়ার্স আমাদের কাছে কোনো বুলেট প্রুফ জ্যাকেটই ছিল না যখন আমরা অপারেশনে যাব। আমরা অন্য ইউনিট থেকে এনে 27 তারিখ সকালবেলা আমাদের লোক গেছে, দুপুরবেলা এনে 26 তারিখ সকালবেলা গেছে, দুপুরবেলা এনে আমরা বুলেট প্রুফ জ্যাকেট পরেছি। ওদের কাছে এই চালান কিভাবে আসলো? আমি এটাও নিজে নিজে একা একা মাথাবড়ি করে ইনভেস্টিগেশন করেছি যে হ্যাঁ ঠিকই 2009 ফেব্রুয়ারিতে ঘটনা ঘটলো না, আপনারা দেখবেন 2008 সেপ্টেম্বর মাসে এই চালানগুলো এসেছে, এই বিপুল পরিমাণে যে আপনার বুলেট প্রুফ জ্যাকেট গুলো সেগুলো সেখানে এসেছে। এটা আমি বের করেছি এবং কমিশন যদি চায় আমি তাদেরকে হেল্প করব আরো ফার্দার। শুধু তাই না, এই চালানগুলো কারা নিয়েছে? 44 রাইফেল ব্যাটালিয়ন। আপনি সবকিছুতেই 44 রাইফেল ব্যাটালিয়নকে পাবেন। 44 রাইফেল ব্যাটালিয়নের অফিসারদের কারো বাসায় কোনো রকম হয়নি, কোনো রকম ভ্যান্ডালিজম হয়নি। সব ভাবিরা আগে থেকে জানতেন, ওনার কেউ ভেতরে ছিলেন না। 44 রাইফেল ব্যাটালিয়নের কোনো অফিসারের ওয়াইফ ভেতরে প্রেজেন্ট ছিলেন না, তারা সবাই বাইরে আগে থেকে হয় মেসেজ ছিলেন নাহলে বাসায় ছিলেন। কেন? আপনারা কি জানতেন? আপনারা জানলে বললেন না কেন বাকি লোকগুলাকে? তাদের অপরাধটা কি? আরেকটা ভাবিকে তো বলতে পারতেন। এই কথাটাও আপনারা কেউ বললেন না। এটা আমার দুঃখ ছিল এবং সেটা আমি বলেছি যে আমি এটা মেনে নিতে পারি যে অন্য দেশের মানুষেরা আমাদের শত্রু। আমি এটাও মেনে নিতে পারি যে চোর বাটপার রাজনীতিক কিছু লোক, রাজনৈতিক সন্ত্রাসরা আমাদেরকে মেরে ফেলতে এসেছিল। আমি এটাই শুধু মানতে পারি না যে আমরা কিভাবে পারলাম। একই ভেতরে 3টে ইউনিটের মধ্যে একটা ইউনিট কিভাবে তার ইনভলভমেন্ট। এই সমস্ত লোকেরা সবাই প্রায় বাইরে চলে গেছেন 44 রাইফেল ব্যাটালিয়নের। আমি চাইবো এবং আশা করব, যেটা নিয়ে শহীদ পরিবারদের একটা প্রোগ্রামে আমরা কথা বলেছি, যে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে অথবা যে কোনো ইয়ের মাধ্যমে যে অন্য দেশ থেকে ফেরত আনার জন্য বাংলাদেশে, এবং তারা এটা খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন যে কিভাবে তারা এইটার সাথে ইনভলভ ছিলেন বা কত দূর ছিলেন বা কোন পরিস্থিতিতে আসলে ছিলেন। তো এই বিষয়টা এবং ওই কাটিংটাও এনটিভির কাছে আছে। আমি জানি না এতদিন পরে এনটিভি কে তলব করলে তারা আমাদের ওই ফুটেজ গুলা দিবে কিনা, ভিডিও ফুটেজ গুলা। অ্যাটলিস্ট কমপক্ষে 5 থেকে 10টা ফুটেজ ওদের কাছে ওই সময় আছে, কারণ ওই টিমটা ওই সময় ঘুরে বেড়াচ্ছিল এবং বিভিন্ন অফিসারদের কাছ থেকে আলামত গুলা সচিত্র ভাবে নিচ্ছিল। তো সেদিন রাত্রেবেলায় আমার ফুটেজটা তারা দিয়ে দেয় এবং তখন আমার সিও কে ডিজিএফআই থেকে ফোন করে থ্রেট দেওয়া হয় এইরকম ভাষায় যে এটা আমরা যেভাবে সে কথা বলছিল, যেখানে আগে থেকে পরিকল্পনা, মনে হচ্ছে এত অস্ত্র বারুদ কোথা থেকে উপস্থিত ছিল। আমি যেভাবে বলেছিলাম ওখানে আমি বলেছিলাম যে দেখে তো আসলে কোনো বিদ্রোহ মনে হচ্ছে না, একটা পরিকল্পিত লিডারশিপ আছে এরকম মনে হচ্ছে। মানে সামান্য কিছু সৈনিক তারা এরকম আপনার ট্রেনিং করা, মানে কি ভেতরে কমান্ডো করা অফিসারদেরকে মেরে ফেললো,
কোনো কমান্ড ছাড়া, এটা মানে এটা এমনিতেই কমন সেন্সে বলে যে বিশ্বাসযোগ্য না, কিন্তু ভেতরের আলামত ওই দিনই বলছিল যে প্রচন্ড পরিকল্পিত, অনেক আগে থেকে পরিকল্পনা করা বিষয়টা। ওই কথাগুলো তো আমি ওই দিনই বলেছি। তারপরে যেটা হলো যে আমি এরপরে চাকরি ছেড়ে দিই একদিন পরে, আর 27 তারিখে, তো আমি 28 তারিখে আমি প্রথমে ইয়ে করি, অ্যাপেন্ডিক্স যে সাবমিট করি যে আমি এখানে আর চাকরি করব না, কারণ হচ্ছে আমার মোরাল ডাউন হয়ে গেছে। এখানে বাংলাদেশের মতো আর্মির ভেতর, ঢাকার ভেতরে কিভাবে এই ঘটনা ঘটলো, কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না আমি যেখানে, এবং আমাকে যখন থ্রেড দেওয়া হলো আমাদেরই প্রতিষ্ঠান থেকে, তখন আমি বুঝে গেলাম যে আসলে এখানে কি হয়েছে। উপরে যে আমি জিজ্ঞেস করছি, তারপরে আমাকে যখন পরবর্তীতে এমএস ইয়ে করলেন, নিজে কল করলেন, তখন আমি স্যারকে বললাম যে স্যার আমাকে এই, স্যারকে বললাম না, তার আগে যে আমি বলেছিলাম যে জামিউল স্যার ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার স্যার, তখন এমএস ব্রাঞ্চে, তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিং গুলো হলো, আপনি তো নিজেই পোস্টিং গুলোর সাথে যুক্ত ছিলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে 57 জন অফিসারকে কেন আপনারা গত 3 মাসে একসাথে পোস্টেড করলেন? আপনারা কি জানতেন স্যার এখানে ওনাদেরকে মেরে ফেলা হবে? উনি উনি আমার ফোন, মানে ওনার যে রিয়াকশনটা ছিল, ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না, আমরা হঠাৎ করে শুনলে কি হয়, হি ওয়াজ লাইক তুমি ফোনে এসব কি আলোচনা করতেছো, ইটস সো সিক্রেট থিং, আই হ্যাভ আস্কড হিম। সো উনি আমার ফোনের লাইনটা কেটে দিয়ে আবার অন্য লাইন থেকে কল করেছেন, টিএনডি তে কল করেছেন, যেটা আর্মির লাইন আর কি। সেটাতে উনি বললেন যেটা অনেক সিনিয়র হাই লেভেলের বিষয়, যেটা আমরা জানি হাই লেভেলের বিষয়টা, প্রাইম মিনিস্টার নিজে যুক্ত ছিলেন, ইন্ডিয়া প্রেজেন্ট ছিল। এগুলাতে আমি কর্নেল মোস্তাফিজ স্যারের প্রোগ্রামে দেখলাম ইন্ডিয়া তার ফোর্স নিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু উপস্থিত ছিল, এবং ইন্ডিয়ান ফোর্স নিজেই সেটা তার ইয়েতে ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা মোস্তাফিজ ভাই স্যার একটা ইয়েতে বলেছেন। সো ওইটা হচ্ছে হাই লেভেলের বিষয়, যেটা আমরা কেউ জানতাম না। এবং পরবর্তীতে আমি যখন চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করি, এমএস আমাকে বলেন যে তোমাকে এসএসএফ এ পোস্টিং দিচ্ছি। এসএসএফ আমার পোস্টিংও হয়, কিন্তু এসএসএফ পোস্টিং হওয়া মানে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়া, যেটা আমি অবশ্যই করব না। এবং সে কারণে পরবর্তীতে আমি সব কোন রকম সুযোগ সুবিধা ছাড়াই যাতে তাড়াতাড়ি বের হতে পারি, সেই কারণে, যার কারণে আমি জানতাম যে ওনারা আমাকে ছাড়বেন না সহজে, ভেতরে রেখেই টর্চার করার চেষ্টা করবেন। এবং ওনারা বলেছেন যে আমি যেহেতু আমার অ্যাপেন্ডিক্স যেতে লিখেছি যে আমি হাইলি ডিমোরালাইজড, এবং আমি মনে করি না যে ভবিষ্যতে বাংলাদেশ আর্মি আমাকে প্রোটেক্ট করতে পারবে যদি এই ধরনের অ্যাটেম্পট আবার হয়, এটা তারা পারবে না, বিধায় আমি চলে যাচ্ছি। ওই আমার ওই ধরনের স্টেটমেন্টের জন্য আমাকে বলা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যাতে আমি আমার কথা চেঞ্জ করি এবং অন্য ইয়েতে যাওয়ার চেষ্টা করি, মানে তারা তাদের যেটা আর কি আর্মির যেটা সুযোগ সুবিধা বা ফেসিলিটি সেটা দিয়ে সেটা নিয়ে আমি যেতে পারবো না। সো আই জাস্ট গেভ আপ, দরকার নেই, আমি আমার অ্যাপেন্ডিক্স কে দিয়ে আমি কমিশন সমর্পণ করে বের হয়ে আসি। আচ্ছা, শাহনাজ ম্যাডাম, আপনাকে যে শেষে বলা হলো যে আপনি আপনার বক্তব্য পরিবর্তন করতে হবে, এটা কি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে? এটার একটা ক্রনোলজি ছিল, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাপেন্ডিক্স যেটা সাবমিট করি, এটা তো প্রথমে মানে অ্যাডজুটেন্ট হিসেবে, খুব জুনিয়র হিসেবে আমি আমার অ্যাপ্লিকেশন করার পর এটা আমার সিওর কাছে যাবে, কমান্ডিং অফিসার কাছে যাবে, তারপরে যাবে ব্রিগেড কমান্ডারের কাছে, তারপরে এটা উপরে যাবে। তো আমার কমান্ডিং অফিসার ওটা দেখেছেন, উনি ভেবেছিলেন যে এটা দেওয়া হবে না, কিন্তু উনি কিন্তু অ্যাপ্রুভ করেছেন, মানে ওটার উপরে লিখেছেন ঠিক আছে যেটা আছে সেটা। প্রথমে আমাকে ব্রিগেডের ওয়াহিদ সাহেব, যার কথা বলছিলাম, যিনি আমাদের বাধা দিচ্ছিলেন ইউনিটে, ওনার কাছ থেকে প্রথম বাধা আসে। উনি প্রথমে বলেন যে এটা চেঞ্জ করার জন্য শাহনাজকে বলো, মানে উনি আমার সিও কে বলেন, এবং উনি আমাকে একটা ইন্টারভিউতেও ডাকেন, মানে আমাকে বুঝানোর জন্য যে আমি যাতে আর্মিতে থাকি, কারণ এটার জন্য ওনাকে উত্তর দিতে হবে যে তোমার অফিসার কেন চলে যাচ্ছে। তো তখনও আমি ওনাকেও প্রশ্ন করেছিলাম যে আপনি কি আমাকে উত্তর দিতে পারেন যে আপনি কেন একটু ইমোশনাল হলেন না, আপনার কোর্সমেটরা মারা গেল, আমরা যেখানে কান্নাকাটি করছি। তো উনি এটার উত্তর দিতে পারেননি। তারপরে আমাকে বললেন এখান থেকে যায় তুমি কি করবা, বাইরে গিয়ে কি চাকরি করবা তুমি, বেশি হইলে একটা বাচ্চার মা হবা। খুব মানে মানে শ্লেষমাপূর্ণ ভাষায় উনি আমার সাথে এগুলো বলেছিলেন। তো আমি তখন বললাম স্যার প্রয়োজনে তাই করবো, এখানে বসে ক্রাইম করা, এটা তো ক্রাইম হচ্ছে স্যার, এখানে থেকে আমরা ভেতরে থেকে ব্রাদার অফিসারদের মেরে ফেলতেছি, সেটা করবো না। এবং আপনি যদি আমাকে না ছাড়েন আপনি আমাকে স্যালুট দিতে দেখবেন না, আপনাকে স্যালুট দিব না, এই কথা বলেছিলাম। এটাতে স্যার স্বাভাবিকভাবে রাগ করেছিলেন, কিন্তু উনি এটা ফরওয়ার্ড করেছিলেন আমার, যেহেতু আমি চেঞ্জ করি নাই আমার স্টেটমেন্ট, এবং এগুলাই লিখেছি আমি সব। আমি এমনকি এটাও লিখেছিলাম যে মেজর জেনারেল, আমি জানি না আমার ফার্স্ট ইয়ারটার কপিটা কোথাও আছে কিনা, মেজর জেনারেল শাকের স্যারের বাসায় যে একজন প্রেগনেন্ট মহিলাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল, মেজর ডেলোর স্যারের ওয়াইফকে, তো ওই বিষয়টার মানে আমাকে খুব বেশি আসলে ট্রমাটাইজড করে দেয়, যে যেখানে আর্মির ভিতরে একটা ইউনিটের ভিতরে একজন তার প্রধানের বাসায় তার একটা গেস্টের ওয়াইফকে এভাবে মেরে ফেলা হয়, মানে এটা দেখার পরে আমার সমস্ত বিশ্বাস উঠে গেছে। এই কথাটাও আমি মেনশন করেছি যে আমাকে আর্মি কোনোদিন প্রোটেকশন দিতে পারবে না যদি আমার ইউনিটের ভিতরে এরকম কিছু।
আপনি তো দেশ ছাড়েন ওই কতদিন পরে? সরি, আপনি আমি তো দেশে ছিলাম, আমি কখনো দেশ ছাড়িনি। ও আমি আচ্ছা। সবসময় দেশে ছিলাম, দেশে চাকরি করেছি, বিভিন্ন সিভিল প্রতিষ্ঠানে চাকরি করেছি। আপনার কখনো কখনো কি মানে আপনার মনে হয়েছে যে আপনাকে কেউ ফলো করছে, কেউ মারার জন্য কোনো আ ষড়যন্ত্র হচ্ছে, কোনো ঝুঁকিতে পড়েছিলেন যেটা মনে হয়েছে যে প্ল্যান্ড একটা বিষয় ছিল এরকম কিছু? ৯-১০ এর পরে যেটা হয়েছে যে আমার যেটা মনে হয়েছে যে আমার হাসব্যান্ডের মৃত্যুটা রহস্যজনক। তারা ওই পর্যন্ত করেই থেমে গেছে। আমার হাসব্যান্ড যেভাবে মারা যায় ২০১০ এর ডিসেম্বরে, সেটা আমি কনক ভাইয়ের প্রোগ্রামে বলেছিলাম যে ব্ল্যাক বক্স তো থাকে ভেতরে, ব্ল্যাক বক্সে শোনা যাওয়ার কথা, মানে একটা প্লেন ধ্বংস হয়ে গেলেও তার ব্ল্যাক বক্সে তাদের কথোপকথন থাকবে। আমি বিভিন্ন স্কেলে বিভিন্ন জায়গায় ওই ব্ল্যাক বক্সে তাদের লাস্ট কি কথোপকথন ছিল সেটা জানতে চাই, এবং কেউই আমাকে এই ব্যাপারে হেল্প করেননি। মানে এবং মানে এয়ারফোর্সের পুরো ভাবচক্রটাই ছিল যে মানে হাস হাস আমরা সবকিছু বলবো না আপনাকে, বা মানে থাকে না যে আমি আরো বেশি বেশি বলার চেষ্টা করে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এরকম ট্রাই করেনি তারা। এবং আমি তার মৃত্যুটাই আমার কাছে নর্মাল মনে হয় না এত বছর পরেও, যে এই MiG-29 এর পাইলট একটা PT-6 এর মতো সাধারণ একটা এয়ারক্রাফট এইটা চালাতে গিয়ে মারা পড়লো, এবং ইঞ্জিনের গোলযোগ যেটা আমি বুঝলাম যে ইঞ্জিনে তাদের একটা প্রবলেম ছিল। এবং মানে ওরা এই পর্যন্ত যদি করেও থাকে, তো আমার ধারণা এই পর্যন্ত করে তারা থেমে গিয়েছে। এবং এরপরে যেটা হয়েছে যে আমি যদিও দেশে ছিলাম না, কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশে বেড়াতে গেছি, এবং ওগুলো আমি ফেসবুকে পোস্ট করতাম। তো অনেকের ধারণা হতো যে আমার, ইভেন আমার কোর্সমেট বলি বা সিনিয়র বলি বা আশেপাশে কোর্সের যারা মানে যারা আসলে আমাকে খেয়াল করতো যে আমি কখন কোথায় যাচ্ছি, তারা ভাবতো যে আমি বাইরে আছি। কারণ আমি ইউএস এর ভিসা পেয়েছিলাম 5 বছর। আমি শেভরন বাংলাদেশে প্রথম চাকরি করি, সেটা একটা আমেরিকান কোম্পানি। আলহামদুলিল্লাহ আমি বের হওয়ার পরপরই শেভরনে জয়েন করতে পারি। তো সেই সময় আমেরিকান কোম্পানিতে কাজ করার সুবাদে তারা আমাকে 5 বছর ভিসা দিয়েছিল। আমি আমেরিকায় কয়েকবার বেড়াতেও গিয়েছিলাম। তো যখন আমি আমেরিকায় গিয়ে বিভিন্ন ছবি দিয়েছি, অনেকের ধারণা হয়েছে যে আমি মনে হয় আমেরিকায় চলে গেছি। এই কারণে আমাকে নিয়ে আমার ধারণা খুব বেশি হয়নি। জি, বুঝতে তারপরে পেরেছি। আবার ইউরোপেও গেছি, বিভিন্ন জায়গায় গেছি আর কি। ওইভাবে আমি খুব কন্ট্যাক্টও রাখি নাই বা খুব বেশি গেট টুগেদারেও যাইনি। আমরা যেদিন ভেতরে ঢুকি 27শে ফেব্রুয়ারি সকালবেলা, তখন আমি প্রথম মেজর মাহবুব স্যারকে যখন বললাম যে স্যার আদেশ কি বা কি কাজ শুরু করবো, ওইদিন কিন্তু স্যার খুব হতাশ ভাবে বলছিলেন যে কি সব শুনছি এদের কাছ থেকে, কারা নাকি আসছিল, বাইরের লোক নাকি আসছিল, ওরা নাকি মাইক্রোবাসে করে চলে গেছে, তারপরে একটা প্লেনও লেট করে গেছে। অর্থাৎ 27 তারিখ তো 26 তারিখে একটা মাইক্রোবাসে করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায়। এটা বিডিআর লোকেদের ভেতরকার এদের সাক্ষীদের বক্তব্য। হ্যাঁ, ওরা বের হয়ে যায় এবং একটা প্লেন, যেই প্লেন চার্টার প্লেন, স্পেশাল প্লেন তাদের জন্য ওয়েট করছিল, এবং সেইটা মানে কিছুক্ষণ লেটও করে। এই বিষয়টাও আমি কনক স্যারের প্রোগ্রামে বলেছিলাম, এখানে মিস করেছি। এটা অবশ্যই বের করতে হবে যে ওই মাইক্রোবাসের ব্যাপারে অবশ্য পরবর্তীতে আমি অনেক কিছু শুনেছি। এমনকি টেলিভিশনে ওই সময় দেখানো হচ্ছিল যে দুনিয়ার কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর্মিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু রেড ক্রিসেন্ট যেটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় এখনো, তো মানে হেড আমি শুনেছিলাম রেড ক্রিসেন্টের একটা মাইক্রোবাসকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল। কি গ্রাউন্ডে? মানবতার গ্রাউন্ডে। মানবতার কোনো গ্রাউন্ডে কোনো লোক ওখানে ঢুকতে পেরেছে? তাদের কিন্তু একটা ওই সময় ঢুকেছিল, এবং ওইটা ওই সময়কার ফুটেজ গুলোতেও আছে। তো ওইটা বের হয়ে যায়, এবং বিডিআর সাক্ষীদের কথা মতে ওখানে ভেতরে কিলাররা চলে যায়। এবং আমি অন্য সূত্র থেকে জানি, হয়তো ক্যাপ্টেন ফুয়াদ স্যার বলবেন, ফুয়াদ স্যার ওই মাইক্রোবাসটাকে আটকেছিলেন, এবং উনি একবার খুলে ভেতরে দেখেছিলেন যে এরা কারা। উনি তো বুঝে নাই, মাত্র ড্রেস চেঞ্জ করে ওরা ইয়ে করছিলেন। তখন ইমরুল কায়েস স্যার নাকি এসে ধমক দিয়ে ওই একদম একটা কে বলছে এখানে। এটা আমি স্যারের অন্য একটা ইয়েতে শুনেছি, স্যার যদি ডিরেক্টলি এখানে বলেন। তো আমার কথাটার সাথে ওই কথাটা মিলেছে, এই জন্যই স্যারকে কোট করলাম যে এখানে তো সৈনিকরা বলেছে যে মাইক্রোবাসে করে কারা চলে গেছে। এই খুব ইম্পর্টেন্ট কথাটা মিস হয়েছে, যেহেতু আপনি ক্লু গুলা কালেক্ট করছেন। এই একটা। আর 2 নাম্বারটা হচ্ছে, সবসময় আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে ওই সময় তো একটা ডিটেল এই যে ভিডিও ছবি ব্রিগেডিয়ার হাসান নাজির স্যারের কাছে ছিল, এমনকি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার, যিনি বর্তমানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি নিজে দেখেছিলেন এইসব ফুটেজ, তাই না? সুমন স্যার যেটা বললেন যে গুলজার স্যারকে যে মারা হবে সেজন্য যে কবর খোঁড়া হবে, এই ভিডিও যে একটা সৈনিক করেছিল, এইটা তো স্যার জাহাঙ্গীর স্যারকে দিয়েছিলেন। স্যার তো সেটা দেখেছেন নিজে। সেই কপিগুলা কোথায়? সেই যে মূল যে ওই সময়কার যে তদন্তর যে কপিগুলা, যেটা রিয়েল কপি, নট দ্য ফেক ওয়ান, সেই কপিগুলো কোথায়? সেই আলামতগুলা কোথায়? আর স্যার যদি ওটা নিজেরা দেখেও থাকেন, স্যাররা কি ওগুলা নিয়ে কোনো কথা বলবেন?
এবং আমার মনে আসলে একটা খুব আশ্চর্য প্রশ্ন যে এটা 5 মাস পরে কেন কমিশন হলো। আমরা তো কথা আজকে বলিনি না, আমরা কিন্তু একেবারে 5ই আগস্টের প্রোগ্রামের পরে 10 তারিখে সুমন স্যার 10 তারিখ বা আমি 12 তারিখে বলেছি। বাই দ্য ওয়ে এরপরে একটা ইন্টারেস্টিং, যে জন্য আসিফ নজরুলকে আমার সন্দেহ হয়, হঠাৎ করে আমাকে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার বললেন আমার ওই এর পর যে আসিফ নজরুল আমাদেরকে ডেকেছেন, তুমি যেতে পারবে কিনা, মানে বিডিআর তখন একটা শোনা যাচ্ছিল যে একটা কিছু তারা করবেন। তখন আমাকে আমি বললাম স্যার এত কুইক নোটিসে তো যেতে পারবো না, আপনি 10টায় বলেছেন 11টায় যেতে বলছেন, এত আমি এখন সচিবালয়ে যাবো কিভাবে। তা আমি দেখি ফুয়াদ স্যার আছে, ফুয়াদ স্যারকে ফোন দিলাম, ফুয়াদ স্যার বলকে হ্যাঁ আমি তো সচিবালয়ের সামনেই আছি। কেন কি বলো তো, আমি বললাম স্যার তাহলে আপনি একটু যান, আমি আসিফ নজরুল সাহেবকে আপনি পুরো জিনিসটা খুলে বলেন, ওনাদের এটা খুবই ইম্পর্টেন্ট। মানে তখনও আমার আসিফ নজরুল সাহেব তো ওইটা তখনই শুনেছেন, এবং আমি বললাম যে যদি ওনার আমার কাছ থেকে কিছু শোনার থাকে আমাকে একটা কল দিতে বলবেন, আমি ভিডিও কলে ওনাকে বুঝিয়ে বলবো। তা আমরা তো ওনার কাছে আমার কথা, আমাদের সমস্ত কথা 15 আগস্ট থেকে 20 আগস্টে বলেছি। কেন 5 মাস পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থা নিলেন, এবং ওনাদেরকে যদি জিজ্ঞেস করে ওনারা কি স্বীকার করবেন যে ওনারা বিষয়টা আগে থেকেই জানতেন? ধন্যবাদ।